আজকের গল্প দেবিকা মিত্রের লেখা মাতৃত্ব। আসুন মাসিমা, অনেক দিন পরে এলেন। কেমন আছেন? বাড়ির সবাই ভালো আছে তো? রক্তিমা কেমন আছে মাসিমা? সেই ওর বিয়ের সময় দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। রুকমা এই কথাগুলো বলে সীমান্ত, মানে রুকমার স্বামীর নিজের একমাত্র মাসি পূরবীকে। উনি বলেন, হ্যাঁ ভালো আছি, রক্তিমার জন্যই এসেছি। তবে তোমার কাছে নয়, এসেছি দিদির কাছে। দিদি জামাইবাবুকে তো দেখতে পাচ্ছি না, ওনারা কোথায়? আসলে সামনের রবিবার রক্তিমার 5 মাসের সাধ আছে, ভেবেছিলাম ফোন করে জানাবো, কিন্তু মন চাইল না, তাই ফোন না করেই চলে এলাম। রুকমা বলে, না বলে এসেছেন তো কি হয়েছে, দারুণ সুখবর দিলেন মাসিমা। পূরবী বলেন, তা বাছা, তোমাকে কিন্তু যেতে বলতে পারলাম না রুকমা। আসলে বুঝতেই তো পারছ, 10 বছর হয়ে গেল, তোমার এখনো বাচ্চা হলো না। ওখানে তোমার যাওয়া রক্তিমা আর ওর বাচ্চার জন্য ঠিক হবে না, তাই দিদিকে একাই যেতে বলবো। তা দিদি কোথায়? রুকমার মনটা খারাপ হয়ে গেল। গম্ভীর মুখেই বলে, মা আর বাবা দক্ষিণেশ্বরে গেছেন পুজো দিতে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আপনি বরং খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিন, মা বাবার সাথে দেখা করে তবেই যাবেন। বলে আর ওখানে থাকেনি। ভারাক্রান্ত মন নিয়ে রুকমা ঠাকুরের উদ্দেশ্যে বলে, আর কত অপমান হতে হবে ঠাকুর? বাড়ি বয়ে এসেও আমাকে লোকে অপমান করে যাচ্ছে, আমি কত সহ্য করব ঠাকুর? আমাকে সহনশীল করে তুলুন। মনে পড়ে যায় এই কয়েকদিন আগের কথা। ওদের পাশের বাড়ির প্রতিবেশী রুচিরার বিয়ে। ওদের সাথে এই বাড়ির খুব ভালো সম্পর্ক, সবকিছুতেই দুই বাড়ির নিমন্ত্রণ থাকে। রুচিরাকে তাই করবি আইবুড়ো ভাত খাওয়ান। রুকমায় রান্না করে রুচিরার পছন্দের সব খাবার। রুচিরার সাথে রুকমার খুব ভালো সম্পর্ক, ঠিক বন্ধুর মতো। তাই ওর বিয়েতে কি কাপড় পরবে, কেমন সাজগোজ করবে, সব ঠিক করে রাখে রুচিরার সাথে আলোচনা করেই। বিয়ের দিন যখন গায়ে হলুদ দেওয়ার জন্য এও খোঁজা হয়, তখন রুকমা এগিয়ে যায়। এটা দেখে রুচিরার মা বলেন, তোমাকে দিয়ে কাজ হবে না রুকমা, তুমি বরং সরে দাঁড়াও। রুকমার বুকে দুম করে কেউ যেন মারল। রুকমা ওখান থেকে সরে আসে। রুচিরা বুঝতে পারে মায়ের কথা শুনে রুকমা বৌদির কষ্ট হয়েছে, তাই দূরে দাঁড়িয়ে আছে। রুচিরা বলে, ও রুকমা বৌদি, তুমি আমাকে হলুদ দাও, সবার তো দেওয়া হয়ে গেল। রুকমা কিছু না বলে ওখান থেকে বাড়ি চলে আসে, মুখটা গম্ভীর করে। রুচিরা একটু সময় বের করে ওর ভাই অঙ্কনকে পাঠায় রুকমা বৌদিকে ডেকে আনার জন্য। রুকমা দূরে সরিয়ে দিতে পারেনি রুচিরার ডাক, তাই ওদের বাড়িতে গেছে, কিন্তু নিজেকে একটু আড়ালেই রেখেছে। রুকমার বাড়িতে ফিরে আসা দেখে করবী এর কারণ জানতে চান, কিন্তু রুকমা কিছু বলতে পারেনি। তবে করবী অভিজ্ঞ মানুষ, তাই বুঝতে কিছু অসুবিধে হয়নি। বিয়ে মিটে যাওয়ার পর রুচিরার মাকে করবী একদিন বলেন, কারোর মনে কষ্ট দিয়ে কেউ কি ভালো থাকতে পারে? নিস্তব্ধতা আর চোখের জলের দাম তাকে দিতেই হয়। আসলে রুচিরার বিয়ের পর রুচিরার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখতে গিয়েই এমন কথা বলেন।
ওদের কাছে এমন কথা বললেও বাড়িতে কিন্তু একটু পান থেকে চুন খসলেই করবী রুকমাকে যা নয় তাই বলেন। এই তো সেবার নতুন কাজের মাসি কাজ করতে করতে হঠাৎ করেই রুকমাকে জিজ্ঞেস করে, কি গো বৌদি, তোমার বাচ্চা কাচ্চা হয়নি, তুমি বাঁজা? করবী বলেন, তাতে তোর কি? পরে বলেন, সবই আমার পোড়া কপালের দোষ রে তুলসী, দেখতে দেখতে 10 বছর হতে যায় এখনো। বলেই চোখের জল মোছেন। তখন কাজের মাসি তুলসী বলে, আমার সাথে বাবার থানে চলো, দেখবে ঠিক বাচ্চা হবে, কত জনের তো এমনটা হয়েছে। রুকমা এসব বিশ্বাস না করলেও করবীর জন্য যেতেই হয়। কিন্তু হঠাৎ পুরবীর ডাকে বর্তমানে ফিরে আসে রুকমা। পুরবী বলেন, তোমার দেখছি রান্নাতেও মন নেই, দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে, এখনো দুপুরের খাওয়ার রান্না হলো না। তা তোমরা বুঝি বিকেলবেলা দুপুরের খাবার খাও? রুকমা বলে, না না মাসিমা, রান্না হয়ে গেছে, আসলে আপনি ঘুমোচ্ছিলেন বলে ডাকিনি। রুকমা পুরবীকে খেতে দেয়। উনি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেন। বিকেলবেলায় রুকমার শাশুড়ি করবী আর শ্বশুরমশাই সুমনবাবু বাড়িতে ফিরে এসে পুরবীকে দেখে খুব খুশি। পুরবী যখন উনার এই বাড়িতে আসার কারণ বলেন এবং একমাত্র করবী নিমন্ত্রিত শোনেন, তখন করবীর খুব রাগ আর কষ্ট হয়। উনি বলেন, কিছু মনে করিস না পুরবী, আমি আমার বৌমা ছাড়া ওখানে যেতে পারবো না, তবে আমি এখান থেকেই তোর বৌমাকে আশীর্বাদ করব, ওর যেন মনের আশা পূরণ হয়। পরে দাঁড়া বলে উনি আলমারি খুলে একটা 2000 টাকার নোট বের করে পুরবীর হাতে দিয়ে বলেন, বলিস এটা আমার ভালোবাসা, আশীর্বাদ আমি না হয় দূর থেকেই করব। পুরবী বলে, এটা কি বলছিস দিদি, তুই যাবি না? করবী বলেন, না রে, আমি যেতে পারবো না, যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি যাই কি করে বলতো? তাছাড়া আমি আমার বউয়ের সাথে সব সময় জুড়ে থাকি, আমার গায়ে রুকমার ছোঁয়া আছে, সেই ছোঁয়া নিয়ে ওখানে গেলে যদি কোনো ক্ষতি হয়, আমাকে আর জোরাজুরি করিস না। রুকমা ওর শাশুড়ি মায়ের কথা শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মনে ভাবে, মানুষটাকে যতটা খারাপ আর মুখোরা মনে হয় না কেন, উনার মানসিকতাকে কুর্নিশ করতেই হয়। আসলে উনিও তো মা। এই তো সেদিন রুকমাকে কত কথাই না শোনালেন এই বাচ্চা হচ্ছে না বলে। বলেন, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল, আর তার সাথে আমার বংশও। আমার একমাত্র ছেলে তার বংশ রক্ষা করতে পারল না কেবল তোমার জন্যই। সেদিন রুকমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বের হয়নি, চোখের জল শুকিয়ে গেছে কেঁদে কেঁদে। তবে সেদিন ওর শাশুড়ি মার মুখে এমন কথা প্রথম শুনল, তাই ঠিক করে সীমান্তকে মুক্তি দিয়ে চলে যাবে। আসলে ওরা অনেক ডাক্তার দেখিয়েছে আর প্রচুর পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, কিন্তু কোনো ডাক্তারই সেই সব রিপোর্ট দেখে খারাপ কিছু বলেননি। সবাই বলেছেন ধৈর্য ধরুন, কিন্তু আর কতদিন ধৈর্য ধরা যায়? সেদিন করবীর মুখে সীমন্তর জীবন নষ্টের কথা শুনে রুকমার খুব মনে লাগে। তাই ঠিক করে এই বাড়িটা ছেড়ে, ওদের ছেড়ে চলে যাবে আসানসোলে, যেখানে রুকমার ছোটবেলাটা কেটেছে। ওখানে এখন ওর বাবা মা থাকেন না, তবে ওদের এখনো ঘর আছে। ওখানে গিয়ে
একটা কাজের ব্যবস্থা করে নেবে, আর ফিরে আসবে না সীমন্তর জীবনে। পরে ওকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু যেতে পারেনি রুকমা। পরের দিন সকালেই ওর শ্বশুরমশাই আর শাশুড়ি মা বেরিয়ে যান দক্ষিণেশ্বর যাবেন বলে। সেদিন আবার পুরবীও আসেন। পুরবী আর করবীর কথাবার্তা শুনে রুকমার মনটা ভালো হয়ে যায়। মনে ভাবে, শাশুড়ি মায়ের মনটা আসলে আমি বুঝতেই পারিনি। এমন মানুষেরা নিজের লোককে নিজে যা ইচ্ছে তাই বলে, কিন্তু অন্য কেউ কিছু খারাপ বললে বা অপমান করলে সেটা সহ্য হয় না। এমন মানুষকে ভালো না বেসে থাকা যায়? পুরবী চলে যায়। উনি দেখেননি রুকমা দুপুরে কিছু খেয়েছে কিনা। আসলে রুকমা জানে ওর শাশুড়ি মা উপোস আছেন, তাই ওর গলা দিয়ে খাবার নামেনি। হঠাৎ করেই সন্ধ্যার সময় রুকমা মাথা ঘুরে পড়ে যায়। বাড়িতে তখন সীমান্ত ছিল না। করবী তো ভয়ে মরে যান, চিৎকার চেঁচামেচি করতে থাকেন। সুমনবাবু ডাক্তার ডেকে আনেন। ডাক্তার আসার আগেই করবী রুকমার চোখে মুখে জলের ঝাপটা দিতেই ওর জ্ঞান ফিরে আসে। ডাক্তার এসে রুকমাকে দেখে মৃদু হেসে বলেন, সুখবর আছে সুমনবাবু, আপনি দাদু হতে চলেছেন। তবে আগে টেস্ট করা হোক, তারপর নিশ্চিন্ত হব। তবে আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে আমি যা চিন্তা করছি সেটাই ঠিক। করবী তো আনন্দে কেঁদে ফেলেন। হাত জোড় করে ভবতারিণীর উদ্দেশ্যে প্রণাম করে বলেন, মা, তুমি আমার কথা রাখলে। আমি তোমাকে পুজো দেব মা, বিছে হাত দিয়ে। আসলে সেদিন করবী আর সুমনবাবু দক্ষিণেশ্বর গিয়েছিলেন রুকমার জন্যই। এত তাড়াতাড়ি যে মনস্কামনা পূরণ হবে ভাবতেই পারেননি। এখন শুধু অপেক্ষা করা। কেটে যায় কয়েকটা মাস। আজ রুকমা মাতৃত্বের স্বাদ পেল। ওর কোল আলো করে একটা ছোট্ট রুকমা এলো। করবীর আনন্দ আর ধরে না। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।